অবশেষে ওবায়দুল কাদের আউট। এদিকে সিরাজগঞ্জে থানায় অগ্নিসংযোগ, 12 পুলিশকে পিটিয়ে হত্যা। নরসিংদীতে সংঘর্ষে চেয়ারম্যান ও কাউন্সিল সহ নিহত 6। জানাবো ফেনীতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে নির্বিচার গুলি, নিহত 7। এবং সর্বশেষ জানাবো সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করাবেন না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। অবশেষে ওবায়দুল কাদের আউট। চলমান সংকটের মধ্যে প্রতিনিয়ত সংবাদ সম্মেলনে বিভিন্ন রকমের বিতর্কিত বক্তব্য দিয়ে জনবিরক্তি সৃষ্টি করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর এই কারণে তাকে সংবাদ সম্মেলন থেকে সরিয়ে দেওয়ার জন্য দলের ভেতর থেকেই বিভিন্ন মহলে দাবি উঠেছিল। প্রধানমন্ত্রী তাকে নিষেধ করলেও গতকাল তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। তবে আজকে তিনি বাদ পড়লেন। ওবায়দুল কাদেরের পরবর্তী আজকে সংবাদ সম্মেলনে কথা বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। ওবায়দুল কাদেরকে সংবাদ সম্মেলন থেকে বাদ দেওয়াকে অনেকে আওয়ামী লীগের ভেতর পরিবর্তনের লক্ষণ হিসেবে দেখছেন। এই নিয়ে কর্মীদের মধ্যে একটা চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। এদিকে সিরাজগঞ্জের থানায় অগ্নিসংযোগ, 12 পুলিশকে পিটিয়ে হত্যা। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার বিকেলে এই ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তর ও সিরাজগঞ্জের এসপি আরিফুল রহমান মণ্ডল এই তথ্য নিশ্চিত করেছেন। আরিফুল রহমান মণ্ডল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, বর্তমানে সেখানে সেনাবাহিনী কাজ করছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়, সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এদিকে সিরাজগঞ্জের রামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সহিংসতায় সাংবাদিক সহ 4 জন নিহত হয়েছেন। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর আমিনুল ইসলাম তৌহিদ ঢাকা পোস্টকে বলেন, সংঘর্ষের ঘটনায় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে 3 জনকে মৃত অবস্থায় এবং 1 জনকে আহত অবস্থায় নিয়ে আসলে এখানে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, নিহতদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলামিন এবং ব্রাহ্মণগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়াল লিটন রয়েছেন। এছাড়াও জাহাঙ্গীর আলম ও প্রদীপ কুমার নামে আরও 2 জন আছেন। এদের মধ্যে প্রদীপ কুমার দৈনিক খবর পত্রিকায় স্থানীয় সাংবাদিক বলে জানা গেছে। নরসিংদীতে সংঘর্ষে চেয়ারম্যান ও কাউন্সিল সহ নিহত 6। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি অনুযায়ী নরসিংদীর মাতবদী এলাকায় আন্দোলনকারী ও আওয়ামী লীগের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন চরদিগলদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেলাওয়ার হোসেন, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোট ভাই, যুবলীগ নেতা দেলাওয়ার হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও শ্রমিক লীগ নেতা মনিরুজ্জামান ভূঁইয়া ওরফে নাতি মনির, শ্রমিক লীগ নেতা আনিসুর রহমান সোহেল, মাতবদী পৌরসভার 11 নং ওয়ার্ডের কাউন্সিলর নওশের ও অজ্ঞাত স্থানীয়রা। স্থানীয়রা জানান, আন্দোলনকারীরা মিছিল নিয়ে বের হলে আওয়ামী লীগের সমর্থকরা তাদের প্রতিহত করার লক্ষ্যে মিছিলে এলোপাথারি গুলি চালালে কমপক্ষে 6 জন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে সুমন মিয়া, সোহেব, আলামিনকে নরসিংদী সদর মেডিকেলে এবং মীর জাহাঙ্গীরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় উত্তেজিত আন্দোলনকারী 4 থেকে 5 হাজার লোক আওয়ামী লীগের সমর্থকদের গুলি উপেক্ষা করেই তাদের উপর চড়া হলে আওয়ামী সমর্থকরা দৌড়ে পালাতে থাকে। এ সময় 6 জন আওয়ামী সমর্থক দৌড়ে মাতবদী বাসস্ট্যান্ডের পশ্চিম দিকের বড় মসজিদে আশ্রয় নেয়। আন্দোলনকারীরা মসজিদ থেকে ধরে এনে মসজিদের অজুখানার সামনেই এলোপাথারি পেটালে ঘটনাস্থলের 6 জন নিহত হন। ফেনীতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে নির্বিচার গুলি ও নিহত 7। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের 1 দফা কর্মসূচির সমর্থনে ফেনীতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামলায় 7 জন নিহত হয়েছেন। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থী, পথচারী ও সাংবাদিক সহ আহত হয়েছেন 1.5 শতাধিক ব্যক্তি। সরেজমিনে দেখা যায়, দুপুর 1:30টার দিকে শহরের ট্রাঙ্ক রোড থেকে দলবল নিয়ে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক হয়ে মহিপাল যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে গুলি তাক করে সাংবাদিকদের একটি ব্যাংকের ভেতর তাড়া করে মোবাইল, প্রেস জ্যাকেট ও আইডি কার্ড কেড়ে নিয়ে মারধর করেন তারা।
পরে মহিপাল এলাকায় পৌঁছালে ছাত্র জনতার উপর অতর্কিত গুলি ও হামলা চালান তারা। এক পর্যায়ে ক্ষমতাসীন দলের আরেকটি পক্ষ শহরের ইসলামপুর রোডে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ও হামলা চালায়। এর আগে বেলা 11:30 থেকে মহিপাল ফ্লাইওভারের নিচে অবস্থান নেন ছাত্র জনতা। এক পর্যায়ে আন্দোলনকারীদের একটি অংশ মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা ক্ষমতাসীন দলের বিভিন্ন ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেন। সড়ক অবরোধ করায় বন্ধ হয়ে থাকে যান চলাচল। রেজাউল করিম নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে গুলি নিয়ে এসে হামলা চালিয়েছে, অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। আপাতত আর কিছু বলতে পারছি না। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর আসিফ ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করাবেন না। দেশের চলমান রাজনৈতিক সংকট আলাপ আলোচনার মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় না করানোর আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা। রোববার দুপুর 12:30টার দিকে রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের পক্ষে লিখিত বক্তব্যে এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। বক্তব্যে বলা হয়, সংগঠিত সব হত্যাকাণ্ড, জখম, গুলি, হামলা, ভাঙচুর, সন্ত্রাসের ঘটনার স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত হতে হবে জাতিসংঘের নেতৃত্ব তাদের অধীনে। এতে বলা হয়, গত 3 সপ্তাহ ধরে সারা দেশে হত্যাযোগ্য নির্যাতন, গুম ও গণগ্রেফতারের যে ঘটনা চলছে তাতে তারা গভীর উদ্বিগ্ন, মর্মাহত ও ব্যথিত। অজস্র কিশোর তরুণের অকাল জীবনাশন ঘটেছে উল্লেখ করে আরও বলা হয়, আজ অভিভাবক হিসেবে নিজেদের দায়মুক্ত ভাবতে পারছি না, তাই বিবেকের তাড়নায় আমরা দেশবাসীর সামনে হাজির হয়েছি। দেশের নীতি নির্ধারকরা যদি বিবেক, বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়েন, তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়, করুণ ও মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না। এসব হামলা, আক্রমণ ও প্রতিরোধে অঙ্গহানি ঘটেছে অগণিত মানুষের। অন্ধ হয়েছেন বহু সংখ্যক কিশোর ও তরুণ। অসহায় নাগরিকরা প্রয়োজনীয় ও জরুরি চিকিৎসাও পাচ্ছেন না। তার উপর চলছে ব্লক রেড করে সন্ত্রাসীদের মাধ্যমে বাড়ি, ঘর ও মেস চিনে শিক্ষার্থীদের ধরে নিয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর সব ঘটনা। মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছেন অথবা পালিয়ে বেড়াচ্ছেন হাজার হাজার নিরপরাধ কিশোর ও তরুণ যুবক। তারা মনে করেন, সুস্থ মস্তিষ্কের কোনো বিবেকমান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না। আমরা নিজেরা নিজেদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে পারি না। আমাদের দেশটাকে, এই রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা দিতে পারি না। সাবেক সেনা কর্মকর্তাদের ভাষ্য, আক্রমণকারীরা গণ আন্দোলনের প্রতিরোধের মুখে পিছপা হতে বাধ্য হলে পরবর্তী পর্যায়ে ব্যবহার করা হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে। তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে কখনো সম্মুখভাবে, কখনো পেছনে ও পাশে দাঁড় করিয়ে অন্যান্য বাহিনীগুলো এই গণ আন্দোলনের ওপর তাদের জুলুম, অত্যাচার, নির্যাতন অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। কোনোভাবেই এমন পরিস্থিতির দায় দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী নেওয়া উচিত না। বাংলাদেশ সশস্ত্র বাহিনী অতীতে কখনো দেশবাসী বা সাধারণ জনগণের মুখোমুখি দাঁড়ায়নি, তাদের বুকে বন্দুক তাক করেনি। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতি থেকে উদ্ভূত এই রাজনৈতিক সংকটকালে আমরা ক্ষমতাসীন সরকারের প্রতি রাজপথ থেকে সশস্ত্র বাহিনীকে তাদের ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সীমান্তে এই মুহূর্তে অরক্ষিত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ছাত্রদের যৌক্তিক আন্দোলন দমনের জন্য সীমান্ত থেকে উল্লেখযোগ্য সংখ্যক বিজিবি সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। বর্তমান সময়ে সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নিয়ে যে কোনো আপৎকালীন সংকট মোকাবেলার জন্য প্রস্তুত রাখা প্রয়োজন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।